নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ক্লাস 9 তথা নবম শ্রেণীর ভূগোল বিষয়ের রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে নবম শ্রেণীর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞানের সমাধান পাবে। আলোচনা শুরু করছি। 3 নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুল। এই স্কুলে বিভাগ কয়ে প্রথম প্রশ্ন একে দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, সমতল থালার মতো পৃথিবীর একটি বিশাল সমুদ্রে ভেসে বেড়াচ্ছে এবং গোলাকার আকাশ দ্বারা ঘেরা। এটা ছিল অপশন সিতে মেসোপটেমিয়াদের ধারণা। 2 দাগে এরাটোস্থেনিসের পর্যবেক্ষণে 21শে জুন মধ্যাহ্ন সূর্যরশ্মি লম্বভাবে পড়েছিল। অপশন সিতে আলেকজান্দ্রিয়ায়। 3 দাগে যে গ্রহের পরিক্রমণ গতিবেগ সবচেয়ে বেশি তা হল অপশন এতে বুধ। 4 দাগে পৃথিবীর কক্ষপথের আকৃতি। অপশন সিতে উপবৃত্তাকার। 5 দাগে একটি প্রবাহমান সম্পদের উদাহরণ হল অপশন সিতে নদীর জল। 6 নম্বরে গুজরাটের লাম্বা যে শক্তি উৎপাদনের জন্য বিখ্যাত তা হল অপশন সিতে বায়ু বিদ্যুৎ। তারপরে 7 নম্বরে শিল্পীয় লোহা নামে পরিচিত অপশন এতে হেমাটাইট। তারপর কি 2 দাগে এতে নিম্নলিখিত বাক্যগুলি সু এবং অশুদ্ধ, শুদ্ধ এবং অশুদ্ধ লক্ষ্য করো। কি করতে হবে? প্রথমে রয়েছে 1 দাগে জিপিএস একটি কৃত্রিম উপগ্রহের উদাহরণ। এটা হচ্ছে জিপিএস একটি দূরসংবেদন পদ্ধতি, গ্লোবাল পজিশন সিস্টেম বলা হয়। ওটা কোনো উপগ্রহ নয়, কৃত্রিম উপগ্রহ নয়। 2 দাগে আকাশে সূর্যের উত্তরমুখী ও দক্ষিণমুখী আপাতগতিকে অভিমান করলে এটা সু। 3 নম্বর ভারতের প্রথম তৈল শোধনাগার ডিগবয় গড়ে তোলা হয়। এটাও সু। 4 নম্বর জলকে সাদা কয়লা বলে। এটা জল কি নয়, জলবিদ্যুৎকে সাদা কয়লা বলে, জলবিদ্যুৎ। তারপরে রয়েছে 5 নম্বর 2 মেরুতে পৃথিবী সবচেয়ে ধীরে আবর্তন করে। এটা সু। বিদ্যাকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, ফুকোর দোলকের বলের ওজন ছিল 1.5 কিলোগ্রাম। 28 কিলোগ্রাম। 28 কিলোগ্রাম। 2 দাগে আমাদের ড্যাশ ঋতুতে আন্টার্কটিকা থেকে মেরু প্রবাহ দেখা যায়। গ্রীষ্ম ঋতুতে, গ্রীষ্ম। 3 দাগে নিরক্ষরেখায় বছরের ড্যাশ দিন বিষুব হয়। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর, বুঝতে পেরেছ? তারপরে 4 দাগে বিদ্যালয় একটি ড্যাশ সম্পদের উদাহরণ। বিদ্যালয় একটি সামাজিক সম্পদের উদাহরণ। সামাজিক। 5 দাগে ভারতের ড্যাশ রাজ্যে অধিকাংশ ম্যাগনেটাইট খনি দেখা যায়। তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ু। বিভাগ ক্ষয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন রয়েছে অভিগত গোলক কাকে বলে? আমরা জানি যেসব গোলাকার বস্তুর উত্তর ও দক্ষিণ দিক সামান্য চাপা এবং পূর্ব ও পশ্চিম দিক সামান্য ফোড়া তাকে অভিগত গোলক বলে। উদাহরণ হচ্ছে বলতে পারো যে পৃথিবীর উত্তর দক্ষিণ দিক সামান্য চাপা এবং পূর্ব পশ্চিম দিক সামান্য ফোলা, তাই পৃথিবীকে অভিগত গোলক বলা হয়। অথবা জিওড কাকে বলে? যে জিওড কাকে বলে, গ্রিক শব্দ জিও, এখান থেকে শুরু করবে। ব্যবহার করেন বিজ্ঞানী জোহান বেনেডিক্ট লিস্টিং। এত পর্যন্ত লিখবে। 2 দাগে অধিবর্ষ কাকে বলে? এই যে সংখ্যাটা দেবে, এখান থেকে লেখা শুরু করে এতটা লিখো, তারপরে বলছি। তারপরে নির্ণয়ের পদ্ধতি, এখান থেকে শুরু করবে, উদাহরণ দিয়ে বছরগুলো অধিবর্ষ এত পর্যন্ত লিখবে। অথবা ফেরেলের সূত্র উল্লেখ করো, এখান থেকে শুরু করবে।
আয়ন বায়ুরূপে প্রবাহিত হয়, এত পর্যন্ত লিখবে। 3 দাগে গচ্ছিত সম্পদের সংজ্ঞা দাও। লক্ষ্য করো সংজ্ঞাটি। পৃথিবীতে যে সম্পদের পরিমাণ সীমিত ক্রমাগত ব্যবহারের ফলে নিঃশেষিত হয়ে যায় সেই সম্পদকে গচ্ছিত বা ক্ষয়িষ্ণু বা অপুনর্ভব সম্পদ বলে। এই গচ্ছিত সম্পদ বলে একটা উদাহরণ দিবে, কয়লা, খনিজ তেল, আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, কপার ইত্যাদি। বুঝতে পেরেছ? অথবা ভারতের প্রথম ভূতাপ শক্তি কেন্দ্র ও বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। আচ্ছা, ভারতের প্রথম ভূতাপ শক্তি কেন্দ্রের নাম কি লিখবে? ভূতাপ, লাদাখের পুগা উপত্যকা, পুগা উপত্যকায় রয়েছে, উপত্যকা। আর সৌরবিদ্যুৎ, বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে রাজস্থানের ভোদা সোলার পার্ক। বুঝতে পেরেছ? 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, মানুষের আবাসস্থলরূপে পৃথিবীর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। লক্ষ্য করে এখান থেকে শুরু করবি। একমাত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায়, এখান থেকে শুরু করি। অনুকূল অবস্থান, পর্যাপ্ত সূর্যালোক, সুবিস্তৃত জলমণ্ডল, সুবিস্তৃত বায়ুমণ্ডল আর শিলামণ্ডলের প্রভাব। অর্থাৎ একটু বড় প্রশ্নটা একটু বড় হয়ে গেছে। বিকাশ লাভ করেছে জীবমণ্ডল, এতটা পর্যন্ত লিখতে হবে। অথবা পৃথিবীর অভিগত গোলাকৃতির সপক্ষে জন রিচার্ডের পর্যবেক্ষণ ব্যাখ্যা করো। লক্ষ্য করো উত্তরটি। এই যে 1671 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী জন রিচার্ড তার 1.5 মিটার লম্বা পেন্ডুলাম যুক্ত ঘড়িটি, যা প্যারিস শহরে, এখান থেকে শুরু করবে, তাই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব বেশি, এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে সৌর দিনের তুলনায় নক্ষত্র দিন ছোট, কারণ ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করে এখান থেকে লিখবে কোন নির্দিষ্ট দ্রাঘিমা রেখার উপর, এখান থেকে শুরু করবে। অপেক্ষা সৌর দিন বড় হয়, এতটা লিখবে। অথবাতে রয়েছে দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে শীতকাল প্রায় 1 সপ্তাহ কম স্থায়ী, কারণ নির্দেশ করো। এই যে উত্তর গোলার্ধে শীতকাল দিনের সংখ্যা কম হওয়ার অন্যতম প্রধান কারণ, এখান থেকে শুরু করবে। এই সময় উত্তর গোলার্ধে শীতকাল দিনের সংখ্যা কম হয়, এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে প্রচলিত ও অপ্রচলিত শক্তি সম্পদের মধ্যে পার্থক্য লেখো। এখানে কটা পার্থক্য? ব্যবহারের ক্ষেত্র, উৎপাদন ক্ষমতা ও উৎপাদন ব্যয়, বন্টন, প্রকৃতি, দূষণ, ব্যবহার, উৎস, দুর্ঘটনার সম্ভাবনা। মোট 8টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা ভালোভাবে পড়ে নেবে। বুঝতে পেরেছ? অর্থাৎ এখান থেকে শুরু করে এত পর্যন্ত পড়বে। অথবা সম্পদের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। লক্ষ্য করো সম্পদের বৈশিষ্ট্য: উপযোগিতা, কার্যকারিতা, প্রয়োগযোগ্যতা, গ্রহণযোগ্যতা, সার্বজনীনতা, ক্ষয়শীলতা, তারপরে রয়েছে সীমাবদ্ধতা, সুগমতা, পরিবেশ মিত্রতা, পরিবর্তনশীলতা, স্পর্শযোগ্যতা, সংরক্ষণ ক্ষমতা, আর একমুখী, বহুমুখিতা এবং অপ্রচলন। এতটা পর্যন্ত রয়েছে। তোমরা এর মধ্যে যেহেতু 3 নম্বরে 4টি বৈশিষ্ট্য তুলে ধরবে, এছাড়া সবগুলো বৈশিষ্ট্য ভালোভাবে পড়ে রাখো, কারণ অনেক সময় বড় প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে সবগুলো। বুঝতে পেরেছ? 5 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, উপযুক্ত চিত্রসহ পৃথিবীর আবর্তনের 2টি প্রভাব আলোচনা করো। এই যে আবর্তনের মধ্যে প্রভাব, পৃথিবীর আবর্তনের মধ্যে সংখ্যা, এখান থেকে শুরু করবে। আচ্ছা, প্রভাব দিবে, মধ্যে ঘটনাগুলি ঘটে কি, দিন রাত্রি সৃষ্টিটা লিখবে। এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি, আর নিয়ত ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ। যে কোনো 2টি দিতে পেরেছে, আমি যে কোনো 3টি তোমাদের সামনে তুলে ধরলাম। বুঝতে পারছি? আর এই ছবিটা দেবে নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের যে ছবিটা কোন দিকে বেগে প্রবাহিত হয়, এই ছবিটা দেবে, দিয়ে সমুদ্র স্রোতেও এই ঘটনা ঘটে, এত পর্যন্ত লিখবে। 2 দাগে জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। এই প্রশ্নের উত্তরটি তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে সুন্দর করে দেখে নেবে। আর না হলে প্রয়োজন হলে তোমরা ওই লিঙ্কে ক্লিক করে পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারো। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে 6 দাগে লক্ষ্য করো কি করতে হবে। 6 দাগে ম্যাপ পয়েন্টিং রয়েছে কি কি না, পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি, এটা হচ্ছে রানীগঞ্জ দেখাবে। কুদ্রেমুখ, নেভেলি, ভারতের বৃহত্তম তৈল খনি হচ্ছে
মুম্বাই হাই আর মুপান্ডল, বুঝতে পেরেছ? মুপান্ডল হচ্ছে বায়ু বিদ্যুৎ কেন্দ্র। প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি রানীগঞ্জ। আচ্ছা, রানীগঞ্জটা এখানে অবস্থিত, রানীগঞ্জ, বুঝতে পেরেছ? রানীগঞ্জ একে। 2 রয়েছে কুদ্রেমুখ। কুদ্রেমুখ হচ্ছে এই যেখানটায় অবস্থিত কুদ্রেমুখ, কুদ্রেমুখ। তারপরে নেভেলি, তামিলনাড়ু নেভেলি, তামিলনাড়ু নেভেলি 3 নম্বরে। আচ্ছা, 4 রয়েছে ভারতের বৃহত্তম তৈল খনি বোম্বে হাই, বোম্বে হাই যেখানটায়, বোম্বে হাই 4। এবার 5 রয়েছে কি মুপান্ডল, মুপান্ডলের বায়ু বিদ্যুৎ কেন্দ্র, ভারতের বায়ু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে মুপান্ডল, এখানটায় রয়েছে মুপান্ডল 5 নম্বরে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।